আজকে আমরা যে পার্টিকুলার টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হ্যালোঅ্যালকেন অ্যান্ড হ্যালোঅ্যারিনের এনসিইআরটির কিছু কোশ্চেনের অ্যান্সার। আমরা এই ভিডিওটা লং ভিডিও তৈরি করছি না, তার কারণ হচ্ছে অলরেডি দেয়ার ইজ প্লেন্টি অফ কোশ্চেন্স ইন এনসিইআরটি। আমরা 10টা কোশ্চেনের সেট করব এবং উইল আপলোড ইট। তো আমি প্রথমে ফ্রম দ্য ফার্স্ট আই হ্যাভ টেকেন 10 কোশ্চেন্স অ্যান্ড লেট আস ডিসকাস দ্যাট। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য হাইয়েস্ট ডাইপোল মুভমেন্ট। এখন এই হাইয়েস্ট ডাইপোল মুভমেন্ট এটাকে বের করার জন্য প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে ডাইপোল মুভমেন্টটা কী। আই বিলিভ আমরা সবাই জানি, জাস্ট একটু ইনডেপথ আলোচনা, যে যদি এ বি একটা বন্ড হয়, ইফ এ ইজ অ্যান ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যান্ড বি ইজ অ্যান ইলেকট্রোপজিটিভ অ্যাটম, দেন হোয়াট উইল হ্যাপেন, যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যান্ড ইলেকট্রোপজিটিভ অ্যাটমের থেকে দ্য টু ইলেকট্রন, দ্য শেয়ার পেয়ার অফ ইলেকট্রন, ইট উইল অ্যাট্রাক্ট টুয়ার্ডস ইটসেলফ। এবং এই অ্যাট্রাকশনের জন্য ইফ উই এক্সপেক্ট কি এ বি হ্যাভ সামথিং লাইক দিস টাইপ অফ ইলেকট্রনিক ক্লাউড ডিস্ট্রিবিউশন, দ্যাট উইল শিফট টু ডিউ টু দিস অ্যাট্রাকশন ফোর্স ফ্রম এ টু বি, from B to A, it will look like something like this. It is A, it is B. তাহলে ইলেকট্রনের ক্লাউডটা যেহেতু এ এর ওপরে একটু বেশি চলে এলো, তাহলে এইটা হয়ে যাবে ডেল্টা মাইনাস এবং বিটা হয়ে যাবে ডেল্টা প্লাস। ইটস নট এ কমপ্লিট পজিটিভ ও কমপ্লিট নেগেটিভ। এটা কিছুটা ইলেকট্রনের চার্জ পার্সিয়ালি এর দিকে বেশি চলে আসা, মানে ইলেকট্রনের ক্লাউডটা যেটা আগে খুব মাঝ বরাবর ছিল, এখন সেই ক্লাউডটা এর কাছাকাছি চলে এসছে। সো দ্যাট ইজ হোয়াট ইট ইজ। তাহলে আমরা এই তিনটে কম্পাউন্ড আমাদেরকে দেওয়া আছে, আমরা যদি একটু তিনটে স্ট্রাকচার রেখে ফেলি, আমরা দেখেই বুঝতে পারছি অল আর sp3 হাইব্রিডাইজড, এবং যেহেতু sp3 হাইব্রিডাইজড অল উইল বি টেট্রাহেড্রাল স্ট্রাকচার্স। তাহলে টেট্রাহেড্রাল স্ট্রাকচারগুলো কীরকম দেখতে হবে, দেখি সি এইচ এইচ সিএল অ্যান্ড সিএল, বিলো দ্য প্লেন ডট ডট করে আমরা দিই, and above the plane by this particular sign edge. Now CHCl3, so CHCl, Cl and Cl, and then we left with CCl4, so it's Cl, Cl and this. So this is the three structure. এখন যদি আমরা একটুখানি বোঝার চেষ্টা করি যে ডাইপোল মোমেন্টটা কীভাবে হবে। কার্বন ইজ দ্য সেন্টার, তাহলে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাই হাইড্রোজেন থেকে কার্বনের দিকে কিন্তু দ্য ডাইপোল মোমেন্ট উইল লুক লাইক দিস। এই হাইড্রোজেন থেকে এই কার্বনের দিকে কিন্তু ডাইপোল মোমেন্ট লুক লাইক দিস। নাও দিস বোথ উইল ক্রিয়েট এ ভেক্টর লাইক দিস। এখন সিসিএল এর মধ্যে সিএল ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে কার্বন থেকে ক্লোরিনের দিকে একটা আসবে এবং এই কার্বন থেকে এই ক্লোরিনের দিকে একটা আসবে, তো ইট উইল ক্রিয়েট এ ভেক্টর লাইক দিস। সো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যদি আমরা মেজর ভেক্টরগুলোকে আমরা জাস্ট একটু কনসিডার করি বা অন্য কালারে করার চেষ্টা করি, তাহলে যে মেজর ভেক্টরসগুলো কিন্তু নিচের দিকেই আছে এবং আলটিমেটলি they will create a major vector like this one. So this will ultimately create a very good dipole moment CH2 Cl2 তে, এবং এই ডাইপোল মোমেন্টটা কিন্তু আলটিমেটলি এর ডাইপোল মোমেন্টটা সব থেকে হাই করে দেবে। সো মিউ ভ্যালু হেয়ার ইজ হাই। আই ডোন্ট নো দ্য এক্সাক্ট ভ্যালু। নেক্সট যদি আমরা যাই CH3 ক্ষেত্রে, তাহলে আমরা যদি দেখি দ্য মিউ ভ্যালু অফ CH বন্ড লুক লাইক দিস, CCl বন্ড লুক লাইক দিস, CCl বন্ড লুক লাইক দিস অ্যান্ড দিস CCl বন্ড লুক লাইক দিস। তাহলে এই তিনটে CCl বন্ড মিলিয়ে একটা ভেক্টর যদি তৈরি করা যায়, দ্যাট ভেক্টর উইল লুক লাইক দিস, অ্যান্ড ওপরে সিএইচ বন্ডটাও নিচের দিকে, তাহলে আলটিমেটলি দেয়ার উইল অলসো বি এ ভেরি হাই মিউ ভ্যালু। Okay, now the third one.
থার্ড ওয়ানটা কি, যদি আমরা একটু এখানে ক্যালকুলেট করে দেখি যে এই সিসিএল বন্ড তো সবগুলো কিন্তু ওপরেরটা কিন্তু ওপরের দিকে হবে, কারণ কার্বন ক্লোরিন বন্ডটা ওপরের দিকে যাচ্ছে। তাহলে আমরা যদি একটু দেখি যে নিচের দিকে যে নেট ডাইপোল মোমেন্ট কাজ করছে আর উপরের দিকে যে নেট ডাইপোল মোমেন্ট কাজ করছে এখানে এক্স্যাক্টলি সেম হয়ে যায়, তাই এখানে মিউ ইজ ইকুয়াল টু হয়ে যায় 0, বিকজ এইটা হচ্ছে গিয়ে মিউ নেট আর ওপরটা হচ্ছে গিয়ে মিউ সিসিএল, দে বিকেম ইকুয়াল অ্যাজ মিউ নেট ইজ ইকুয়াল টু mu CCl. That's why they cancel out each other and ultimately that mu is equal to 0. The mu compound is equal to 0. তাহলে তিনটের মধ্যে আমাকে যদি জিজ্ঞেস করা হয় কোনটা সব থেকে বেশি হাই, তাহলে সেই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে এবং করে আমরা এই তিনটে থেকে দেখে যেটা বুঝতে পারছি যে আলটিমেটলি আমাদের হয়তো আপাত দৃষ্টি দেখে মনে হচ্ছে যে এইটার মিউ ভ্যালুটা বেশি, মানে সেকেন্ডটার, বাট টেকনিক্যালি দ্য মিউ ভ্যালু ইজ হাইয়েস্ট ফর দিস পার্টিকুলার থিং। হয় জিজ্ঞেস করতেই পারেন সবাই, তার কারণ হচ্ছে খুব সহজ, যে এখানে যদি আমরা একটুখানি খেয়াল করে দেখি দিস টু মিউ ভ্যালু ইজ আলটিমেটলি ক্র্যাকিং দিস মিউ ভ্যালু টু দিস পোর্শন and this two new value এই দিকে, তার মানে দেয়ার ইজ এ অপোজিট ফোর্স, অপোজিট মিউ ভ্যালু। কিন্তু যখন আমরা CH2Cl2 ক্ষেত্রে দেখছি দুটো মিউ ভ্যালু কিন্তু, মানে যদি আমি এইটাকে দেখছি এবং এইটাকে, এই দুটোই কিন্তু একটা পার্টিকুলার ডিরেকশানের দিকে যাচ্ছে। তাহলে দুটো আলাদা ডিরেকশানে যাওয়া একে অপরকে ক্যান্সেল আউট করে যে মিউটা দেবে, সেখানে কিন্তু মিউটা আর হাই থাকবে না, এখানে মিউটা হয়ে যাবে মডারেট মিউ। সো আমরা যদি ক্যালকুলেশনটা তিনটের মধ্যে করি তাহলে যেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে মিউ CH2Cl2 ইজ হাই দেন মিউ CHCl3 ইজ হাই দেন মিউ CCl4। তো এটার অ্যান্সার হলো। নাও দ্য সেকেন্ড কোশ্চেন, যে একটা হাইড্রোকার্বন আছে, হাইড্রোকার্বনটা হচ্ছে C5H10, সেটা কিন্তু বলা আছে ইট ডাজন্ট react with chlorine in dark but gives a single monochloro compound C5H9Cl in bright sunlight. Identify the compound. এখন প্রথমেই যেটা আমাদের চোখে পড়বে এরকম প্রশ্ন করার সময় যে C5H10, আমরা এটা ক্লাস 11-এ পড়েছি এবং এটা সবার মনে রাখারই কথা, যে C5H10 মানে আর কিছু নয় CnH2n where n is equal to 5. Now this is a common formula for two type of hydrocarbon. One is alkene and another is cycloalkane. Now বলা হয়েছে যে এই যে পার্টিকুলার কম্পাউন্ডটা সে ব্রাইট সানলাইটে রিয়াকশান করছে কিন্তু ডার্ক কন্ডিশনে রিয়াকশান করছে না, ডাজন্ট রিয়াক্ট উইথ দ্য ক্লোরিন। তার মানে আমরা প্রত্যেকে খুব ভালো করে জানি যে ব্রাইট কন্ডিশান বা ইন প্রেজেন্স অফ লাইট যে রিয়্যাক্ট করে সে কিন্তু অ্যালকেন হয়, সে অ্যালকিন নয়। মানে ডার্কে রিয়্যাক্ট করছে না অথচ লাইটে রিয়্যাক্ট করছে, এরকম কম্পাউন্ডগুলো কিন্তু নর্মালি অ্যালকেন হয়। এবং আমরা তার এক্সাম্পলও পড়েছি যে CH4কে যদি H নিউ এবং Cl2 দিয়ে রিয়াকশন করানো হয় তাহলে তৈরি হয় CH3Cl প্লাস CH2Cl2 প্লাস CHCl3 প্লাস CCl4। এবং এগুলো হয় কেন? কারণ CH বন্ডের মধ্যে একটা হোমোলাইটিক ক্লিভেজ হয়, দিয়ে তৈরি করে CH3 ডট প্লাস H ডট, এবং ClClটাও একটা হোমোলাইটিক ক্লিভেজ তৈরি করে, যে তৈরি করে Cl ডট প্লাস Cl ডট। নাও এই Cl ডট এবং এই CH3 ডট একে অপরের সঙ্গে যুক্ত হয়, দিয়ে তৈরি করে CH3Cl, অ্যান্ড দিস প্রসেস কন্টিনিউস। দিস ইজ কল্ড ফ্রি র্যাডিক্যাল রিয়াকশন। তাহলে ফ্রি র্যাডিক্যাল রিয়াকশন C5H10 যদি করতে হয় দ্যাট ইজ ডেফিনেটলি নট অ্যান অ্যালকিন বাট অ্যান অ্যালকেন। এবং এখানে অ্যালকেন মানে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি বাই দ্য ফর্মুলা ইট ইজ সাইক্লোঅ্যালকেন। এবং 5টা কার্বন নিয়ে একটা সাইক্লিক অ্যালকেন মানে ডেফিনেটলি দি স্ট্রাকচার লুকস লাইক দিস
something like this, and all the carbon have 2H2 like this. I am showing one, but all the carbon has these 2 hydrogen, because carbon need to have 4 group 4 bonds. এখন in presence of Cl2 what will happen? H nu in the light, it will create a free radical like this, H dot and H dot, and of course there will be formation of Cl dot plus Cl dot, and now this Cl dot and this C dot, they will react with each other, and this hydrogen, this Cl will react with each other, and they will form ultimately ClH plus HCl. So basically this Cl and this whole compound reacts with each other and made this, and the rest of the hydrogen and chlorine are reacting with each other and giving us the HCl. So this is the compound. Okay, so let us go to the next question. There is write down the isomers of the compound having formula C4H9Br. তো এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য প্রথমেই আমাদের যেটা দেখে নিতে হবে যে আইসোমার্স ক্যান বি বোথ টাইপস। একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার, আর আরেকটা হচ্ছে যেহেতু একটাই ফর্মুলাটি দেওয়া আছে অ্যান্ড দেয়ার ইজ নো সাচ গ্রুপ, লাইক যদি এখানে OH থাকতো তাহলে দেয়ার ক্যান বি এ অ্যালকোহল গ্রুপ অ্যান্ড অ্যান ইথার গ্রুপ। সো স্ট্রাকচারাল আইসোমার এখানে পসিবল নেই, তার কারণ এখানে ব্রোমিন দেওয়া আছে, অ্যান্ড ব্রোমিন ক্যান নট ক্রিয়েট অ্যান স্ট্রাকচারাল আইসোমার। তাহলে স্ট্রাকচারাল মিনস I am trying to say basically the functional group isomer. Structural isomer তো অবশ্যই এখানে হবে, ফাংশনাল গ্রুপ আইসোমারটা এখানে হবে না। তাহলে C4H9Br প্রথমেই আমরা যেটা দেখব যে এটা কি এমন কোনো কম্পাউন্ড যে এখানে 4টে ডিফারেন্ট অ্যাটমস এখানে আছে। যদি সেখানে থাকে তাহলে কিন্তু দেয়ার ইজ এ পসিবিলিটি অফ স্টিরিও আইসোমার অলসো, কারণ আমরা জানি কার্বনের সঙ্গে যদি 4টে আলাদা আলাদা গ্রুপ A, B, D and E লেগে থাকে, দেন ইট ইজ এন কাইরাল কম্পাউন্ড, তাহলে ও কিন্তু একটা স্টিরিও আইসোমার তৈরি করে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আছে একটা কার্বন, হাইড্রোজেন অ্যান্ড ব্রোমিন, তাহলে কোনো কার্বনেই 4টা আলাদা আলাদা গ্রুপ এটা থাকার পসিবিলিটি কিন্তু থাকছে না। তার কারণ হচ্ছে গিয়ে এটা এমন একটা সিস্টেম যে সিস্টেমে এই যে 4টে আলাদা গ্রুপ সেই থাকার জন্য 4টে তো আলাদা টাইপ, অ্যাটলিস্ট মিনিমাম 3টে আলাদা টাইপ অফ অ্যাটম তো থাকতে হবে, দ্যাট ইজ নট হ্যাপেনিং হিয়ার। কারণ এখানে C=4, C=5 হলে সেটা হতো। তাহলে C=4H9B আমরা প্রথমে যেটা করে ফেলবো সেটা হচ্ছে C4H9 এর কতগুলো স্ট্রাকচার পসিবলি হয় অ্যালকেনের ক্ষেত্রে, সেটা আমরা একটু দেখে নেব। কেন অ্যালকেন? কারণ বেসিক্যালি এখানে যদি ব্রোমিনটা সরিয়ে আমরা একটা হাইড্রোজেন ঢুকিয়ে দিতাম তাহলে এটা হতো C4H10, এবং C4H10 মানে হচ্ছে CnH2n+2, মানে এটা একটা বেসিক্যালি একটা লিনিয়ার অ্যালকেনের স্ট্রাকচার, ইট ইজ নট অ্যান সাইক্লোঅ্যালকেন। তাহলে লিনিয়ার অ্যালকেনের C4H9 এর কী কী স্ট্রাকচার হতে পারে যদি আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে কিছুটা এইরকম যে C, C, C and C, this can be an arrangement, and another arrangement can be C, C, C and C। আর কোনো অ্যারেঞ্জমেন্ট কিন্তু হতে পারে না। মানে বেসিক্যালি আমি যদি হাইড্রোজেন H3, H2, H2, H, C 3 to 5 to 7 and 1 8, sorry CH2, yeah, so now 9। তাহলে এখানেও দেখি CH3, 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 তো কিছুটা এইরকম হতে পারে। একটা করে হাইড্রোজেন আমি কম রাখলাম একটা কার্বনে, যেখানে এই কার্বনটা একটা হাইড্রোজেন কম রেখেছি, এখানে এই কার্বনটা একটা হাইড্রোজেন কম রেখেছি, কারণ এটা C4H9 স্ট্রাকচার আমি আঁকছি। এবার এই যে পার্টিকুলার স্ট্রাকচারটা, এই পার্টিকুলার স্ট্রাকচারে আমি দেখাতে পারি যে ব্রোমিন কিন্তু দুটো জায়গায় লাগতে পারে। আমি যদি এই প্রথম স্ট্রাকচারটা কথা বলি, ব্রোমিন দুটো জায়গায় লাগতে পারে। একটা হচ্ছে CH2Br এখানে হতে পারে, আরেকটা পসিবিলিটি হচ্ছে গিয়ে CH3, CH2, CHBr অ্যান্ড CH3। তাহলে এই দুটো কিন্তু একটা লিনিয়ার কার্বন চেন, তার দুটো জায়গায় ব্রোমিন লাগতে পারে। আমি এই মানে আমি যদি 1, 2, 3, 4 এরকম ধরে নিই, তাহলে কার্বন কিন্তু একটা লাগলো 4 বা 1, মানে যেগুলো টার্মিনাল কার্বন, সে 4 নম্বর কার্বনে লাগুক বা 1 নম্বর কার্বনে লাগুক, বেসিক্যালি স্ট্রাকচারটা একই। আবার 2 নম্বর কার্বন বা 3 নম্বর কার্বনে লাগলে সেটা কিন্তু স্ট্রাকচারটা কিছুটা এইরকম দেবে, 2 বা 3।
সেখানেও কিন্তু স্ট্রাকচারটা একই, মানে এগুলো হচ্ছে গিয়ে মাঝখানের যে কার্বনটা, জাস্ট টার্মিনালের পরেরটা এবং মাঝখানের কার্বনটা। তাহলে এখান থেকে দুটো পেলাম, তাহলে এখানে দুটো স্ট্রাকচারাল আইসোমার আমরা পেয়ে গেলাম। আবার দুটো স্ট্রাকচারাল আইসোমার যদি আমরা দেখি, এই যে স্ট্রাকচারটা আমরা এঁকেছি টার্সিয়ারি বিউটাইল গ্রুপ, তাহলে টার্সিয়ারি বিউটাইল গ্রুপে এই কার্বনটায় সরাসরি একটা ব্রোমিন লেগে যেতে পারে এইখানে, যে কার্বনটা আমি স্টার দিয়ে রেখেছি। তো ইট ক্যান বি এ পসিবিলিটি। অ্যানাদার পসিবিলিটি CH2Br CH3 CH3। তাহলে এখানেও যদি আমি দিই 1 2 3 and 4, তাহলে এখানে আইদার 2 নম্বরে কার্বনে কিছু একটা লাগবে, অথবা 1 3 বা 4 যে কোনো একটাতে ব্রোমিন যদি লাগে, যেহেতু একটাই ব্রোমিন এখানে আছে, ইট উইল গিভ আস দ্য সেম স্ট্রাকচার। তাহলে আমাদেরকে সিমিলার কার্বনগুলো খুঁজে বের করলে আমি সেগুলোকে রিপিট করবো না। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টোটাল 4টে আইসোমার এখানে কিন্তু পসিবল, এবং অল আর দ্য বেসিক্যালি স্ট্রাকচারাল আইসোমার্স বা পজিশনাল আইসোমার্স। স্ট্রাকচারাল আইসোমারের যেটা স্পেসিফিক যদি বলি যে পজিশনাল আইসোমার কিন্তু এখানে পসিবল। আচ্ছা, এবার আপনি যদি নেক্সট কোশ্চেনটাই যাই, যে প্রিপেয়ার 1 বিউটেন ফ্রম 1 বিউটানল 1 ক্লোরোবিউটেন অ্যান্ড 1 বিউটাইন। তাহলে সেইটা আমাদেরকে একটুখানি করতে হবে, এবং সেইটা করার জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে 1 আয়োডোবিউটেনের কথাটা বলা আছে, তাহলে এই 1 আয়োডোবিউটেনের স্ট্রাকচারটা আমাদেরকে প্রথম এঁকে ফেলতে হবে, কারণ আমাদেরকে তৈরি করতে হবে যেটা, সেইটা স্ট্রাকচার দিয়ে আমরা না দিই তাহলে হবে না। তাহলে প্রথমেই 1 আয়োডোবিউটেন মানে CH3, এটা কিন্তু টার্সিয়ারি বিউটেন বনা নেই, বিউটেন মানে নর্মাল N বিউটেন আমাদেরকে কনসিডার করতে হবে, না হলে কিন্তু টার্সিয়ারি বিউটেন বলা থাকতো। CH3 CH2 CH2 CH2I। তো দিস ইজ দ্য 1 আয়োডোবিউটেন। তৈরি করতে হবে কোত্থেকে, একটা হচ্ছে অপশান আমার কাছে 1 বিউটানল মানে CH3 CH2 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 OH। এটা খুবই ওয়েল নোন একটা রিয়াকশান, যে এইখান থেকে যদি এখানে আসতে হয় আমাকে দিতে হবে এই ক্ষেত্রে HI অ্যান্ড ZnCl2 দিলে এই টার্মিনাল আয়োডিনটা এই OH-কে রিপ্লেস করে দেবে। কারণ রিয়াকশান মেকানিজমটা যদি একটুখানি মনে করার চেষ্টা করি, যে এই ক্ষেত্রে প্রথম তৈরি হবে HI-এর প্রেজেন্সে CH3 CH2 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 OH2 প্লাস, মানে এই O এর যে এই হাইড্রোজেনটাকে নেবে এবং এই বন্ডটা খুলে যাবে, প্লাস তৈরি হবে I মাইনাস। এবং তারপরে যদি আমরা দেখি এই I minus will attack here and remove the OH2 and it will create CH3 CH2 CH2 CH2I। তো টার্মিনাল কার্বনে অ্যালকোহল ছিল, টার্মিনাল কার্বনে আয়োডিন আমাদেরকে যদি অ্যাড করতে হয়, উইল অলওয়েজ প্রেফার HI and ZnCl2। তো ইটস নট এ ভেরি complicated reaction, it's very well known reaction. Now if we look to the second one, the second one is 1 chlorobutane. 1 chlorobutane means the same thing, CH3 CH2 CH2 CH2Cl। এখন এইখান থেকে আমাকে তৈরি করতে হবে বেসিক্যালি CH3 CH2 CH2 CH2I। মানে এই রিয়াকশানটাকে যদি একটু আমরা মনে করে দেখি, এটাকে বলা হয় হ্যালোজেন রিপ্লেসমেন্ট রিয়াকশান। মানে জাস্ট একটা হ্যালোজেন ছিল, ক্লোরিন ছিল, সেখান থেকে আমাকে আয়োডিন করতে হবে। তাহলে এই রিয়াকশানটাও কিন্তু ভেরি ওয়েল নোন রিয়াকশান, আমরা করেছি, এটাকে ফ্রিঙ্কেলস্টাইন রিয়াকশান বলা হয়। এটা কিন্তু সোডিয়াম আয়োডাইড এবং তার সঙ্গে যদি আমরা একটু ড্রাই অ্যাসিটোন অ্যাড করে দিই, তাহলে কিন্তু এই রিয়াকশানটা খুব সুন্দরভাবে কিন্তু হয়। তাহলে উই নিড টু প্র্যাকটিস দিস টাইপ অফ রিয়াকশান সো দ্যাট উই রিমেম্বার। তো দিস ইজ নাথিং বাট এ ফ্রিঙ্কেলস্টাইন রিয়াকশান, FINKELSTEIN, ফ্রিঙ্কেলস্টাইন রিয়াকশান। নাও দ্য বিউট 1 ইন, এইটা একটুখানি বুদ্ধিমানের মতো মানে করতে হবে আমাদেরকে ভেবে চিনতে, যেটা হচ্ছে কি বিউট 1 ইন, দ্য থার্ড ওয়ান। বিউট 1 ইনের স্ট্রাকচারটা কি, CH3 CH2 CH ডবল বন্ড CH2, এটা বিউট এবং 1 ইন। তাহলে 1 নম্বর কার্বনে ইন গ্রুপটা আছে। এবার এইখানে যদি আমরা রিয়াকশানটা করে
তৈরি করতে চাই তাহলে ডিরেক্ট কোনো রিয়াকশানে কিন্তু এটা করাটা ডিফিকাল্ট। অনেকে বলতেই পারেন যে স্যার এই চাই নেব, এই চাই নিয়ে যদি রিয়াকশান করি তাহলে এখানে একদিকে হাইড্রোজেন অন্যদিকে আয়োডিন জুড়ে যাবে, তাহলে হবে। কিন্তু প্রথমত আমাদের ফার্স্ট যে স্টেপটা মাথায় রাখতে হবে যে এই চাই কিন্তু এই ধরনের অ্যালকিনের সঙ্গে রিয়াকশান করে না, যেটা করে সেটা হচ্ছে HBr। এই চাই কিন্তু এই রিয়াকশানে টেক পার্ট করবে না। তাহলে HBrকে দিয়ে আমাকে প্রথম রিয়াকশান করাতে হবে, তারপরে হাইড্রোজেন চেঞ্জিংয়ের মতো যে রিয়াকশানটা আগের রিয়াকশানটা করলাম ক্লোরিন থেকে আয়োডিন, এক্স্যাক্টলি ফিঙ্কেলস্টাইন রিয়াকশান দিয়ে আমরা স্টেপটাকে চেঞ্জ করে নিতে পারবো। তাহলে প্রথম যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে এইখানে দেবো আমরা HBr। এখন এই HBr দিলে এখানে একটা সমস্যা হচ্ছে গিয়ে যে ব্রোমিনটা লেগে যাবে এইখানে এবং হাইড্রোজেন লেগে যাবে এইখানে। আমরা সেটা চাই না, আমরা চাই ব্রোমিনটা লাগুক এইখানে আর হাইড্রোজেন লাগুক এইখানে। তাহলে এই যে নিচের স্টেপটা এইটা যদি ফলো করতে, এটা কি, একে বলা হয় মার্কোউনিকভ। মানে ডবল বন্ড খুলে ব্রোমিনটা এমন কার্বনে লাগবে যেই কার্বনে বেশি অ্যালকাইল গ্রুপ আছে। এখন যদি এই দুটো কার্বনের মধ্যে দেখি এই পার্টিকুলার কার্বনটাই কিন্তু একটা অ্যালকাইল গ্রুপ আছে কিন্তু অন্য কার্বনটায় একটাও অ্যালকাইল গ্রুপ নেই, তাহলে স্বাভাবিকভাবে মার্কোউনিকভ প্রসেসে যদি রিয়াকশানটা হয় তাহলে আমরা যে চাইছি যে টার্মিনাল, কারণ আমাকে তৈরি করতে কী বলা আছে যে 1 আয়োডোবিউটেন, মানে 1 নম্বর কার্বনের সঙ্গে ব্রোমিনটাকে লাগতে হবে, 2 নম্বর কার্বনের সঙ্গে ব্রোমিনটা লাগলে তো হবে না। তাহলে মার্কোউনিকভ প্রসেসে যদি রিয়াকশানটা করি আমরা তাহলে কিন্তু হবে না। তাহলে প্রথম স্টেপটা আমি কী করতে হবে, অ্যান্টি মার্কোউনিকভ রিয়াকশান, মানে এখানে আমাকে পারঅক্সাইড অ্যাড করতে হবে, যেটাকে আমরা অ্যান্টি মার্কোউনিকভ রিয়াকশান বলি। তখন কিন্তু এই রিয়াকশানটা হবে না, ওপরের রিয়াকশানটা হবে। দিলে কি তৈরি করবে, CH3 CH2 CH2 CH2Br। আর তারপরে রিয়াকশানটা খুবই ইজি, যেটা আগের রিয়াকশান করলাম ফিঙ্কেলস্টাইন, সোডিয়াম আয়োডাইড ড্রাই অ্যাসিটোন দিয়ে যদি আমরা এটাকে চেঞ্জ করে নিই তাহলে কিন্তু ব্যাপারটা খুব ইজিলি হয়ে গেল, ওই ব্রোমিনটা আয়োডিন দিয়ে শিফট হয়ে গেল, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস রিয়াকশান। তাহলে এই হলো আমাদের এই পার্টিকুলার কোশ্চেনের অ্যান্সার। তাই ইট ইজ জাস্ট পিওর প্র্যাকটিস, নাথিং এলস। এর পরের কোশ্চেনটাকে যদি আমরা একটু দেখি যে হোয়াট আর দ্য অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, এক্সপ্লেন উইথ এক্সাম্পল। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল অলরেডি আমরা ক্লাসে আলোচনা করেছি, জাস্ট ছোট্ট করে একটু বলে দেওয়া যে এরকম যে নিউক্লিওফাইলগুলো আছে যাদের দুটো নিউক্লিওফিলিক সাইড আছে, মানে নিউক্লিওফাইল মানে কি যাদের মাইনাস চার্জ থাকে। ফর এক্সাম্পল আমরা এখানে একটা নিতে পারি, সেটা হচ্ছে কি N ডবল বন্ড O মাইনাস, NO2 মাইনাস, কিছুটা এরকম দেখতে হয়। এখন দেখুন NO2 মাইনাসের দুটো পসিবিলিটি আছে, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার এবং অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ। লোন পেয়ার থাকলেও তাকে নিউক্লিওফাইল বলা হয়, মাইনাস চার্জ থাকলেও নিউক্লিওফাইল। তাহলে কোনো একটা রিয়াকশান যদি আমি করাতে চাই, সাপোজ আমার কাছে RMgCl আছে বা RMgBr আছে, তাহলে কী হবে, এখানে R হচ্ছে মাইনাস গ্রিনডান রিয়েজেন্ট, তাহলে না সরি এই পার্টিকুলার ক্ষেত্রে রিয়াকশানটা হবে না, আরকে প্লাস চাই, ধরো আমার কাছে RCl আছে, তাহলে আর হচ্ছে ডেল্টা প্লাস, সিএল হচ্ছে ডেল্টা মাইনাস। তাহলে এই নাইট্রোজেন এখানে অ্যাটাক করতে পারে, একটা পসিবিলিটি। আরেকটা কী আছে, আমার কাছে সেই একই RCl এবং একই NO2 মাইনাস, কিন্তু এক্ষেত্রে অক্সিজেন তার নেগেটিভ চার্জ দিয়ে অ্যাটাক করতে পারে এবং ক্লোরিনটাকে কিক আউট করতে পারে। তাহলে 2 পসিবিলিটি, মানে একই নিউক্লিওফাইলসটা সেম, কিন্তু বিভিন্ন আরের ক্ষেত্রে, মানে কোনো একটা পার্টিকুলার আরের ক্ষেত্রে নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করতে ইট উইল প্রেফার, কোনো একটা পার্টিকুলার আরের ক্ষেত্রে, সেটা যদি R ড্যাশ আমি ধরে নিই, সেই ডিটেলসটা আমরা এখন যাচ্ছি না, ইট উইল প্রেফার টু অ্যাটাক বাই দ্য অক্সিজেন। এবং এই যে কোনটায় নাইট্রোজেন দিয়ে করবে ও কোনটায় অক্সিজেন দিয়ে করবে, সেইটা একটা রুল আছে, যেটাকে বলা হয় হার্ড অ্যান্ড সফট ইন্টারাকশন। যদি কার্বন সেন্টারটা হার্ড সেন্টার হয় তাহলে অক্সিজেন দিয়ে অ্যাটাক হয়, আর যদি কার্বন সেন্টারটা সফট সেন্টার হয় সেটা নাইট্রোজেন দিয়ে অ্যাটাক হয়। অলদো ইট ইজ নট দ্য পার্ট অফ দিস পার্টিকুলার কোশ্চেন, উই আর নট গোয়িং ইন টু দ্যাট। কিন্তু এই ধরনের নিউক্লিওফাইলকে বলা হয় অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, মানে দু ধরনের দাঁত আছে, দ্য টু নিউক্লিওফিলিক অ্যাটাকিং সাইট, তাহলে সেইটাকে বলা হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। দিস ইজ এ এক্সাম্পল অফ অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। অ্যানাদার এক্সাম্পল উই নো ভেরি ওয়েল, CN মাইনাস, আইদার দিস or C double bond N and minus like this। একই প্রসেসে হয় নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করতে পারে বা কার্বন দিয়ে অ্যাটাক করতে পারে। তাহলে এই ধরনেরগুলোকে বলা হচ্ছে যে CN মাইনাস, বাট ইট ডিপেন্ডস, যে এটাকে বলা আবার সায়ানেট, আইসোসায়ানেট, এটাকে বলা হচ্ছে সায়ানেট, এটাকে আইসোসায়ানেট, আবার আইসোথায়োসায়ানেট,
থায়োসায়ানেট, SCN মাইনাস, CNC মাইনাস, CNS মাইনাস। তো এগুলো ডিপেন্ড করছে, আমরা আর ডিটেলসে যাচ্ছি না, বাট দিস টু এক্সাম্পলস এখানে কিন্তু দেওয়া থাকলো। ওকে, নাও দ্য নেক্সট কোশ্চেন ইজ হুইচ কম্পাউন্ড ইন ইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স উইল রিয়াক্ট ফাস্টার ইন SN2 রিয়াকশান। তাহলে এটা SN2 রিয়াকশান আমরা করেছি বহুবার, আমরা এখানে দেখানো আছে এবং আমাদের নিউক্লিওফাইলও দেওয়া আছে যে OH মাইনাসের সঙ্গে রিয়াকশানটা হবে। তাহলে এই CH3Br এবং CH3Cl এর মধ্যে কে ফাস্টার রিয়াকশান করবে আমরা যদি একটু দেখে নিই। যে কোনো রিয়াকশান তিনটে ফ্যাক্টরের উপর কাজ করে। একটা হচ্ছে গিয়ে লিভিং গ্রুপ কতটা বেটার, মানে যেটা বেরিয়ে যাবে সে কতটা ইজিলি বেরিয়ে যেতে চায়। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে যদি আমি দেখি পার্থক্যটা কোথায়, যে দু ক্ষেত্রেই কিন্তু OH মাইনাস আসবে, it will SN2 reaction backside attack and the leaving group will leave. Here also OH minus will come, the backside attack and the Cl will leave. So এখন তাহলে পার্থক্যটা করে দেখো, বাকি তো হাইড্রোজেন অল আর সেম, দ্য হোল গ্রুপ ইজ সেম। যদি পুরোটাই সেম থাকে তাহলে কিন্তু শুধু পার্থক্যটা এখানে লিভিং গ্রুপের। তাহলে যেটা লিভিং গ্রুপের জন্য পার্থক্য, তাহলে সেক্ষেত্রে লিভিং গ্রুপ যেটা বেটার সেখানে রিয়াকশান বেটার হবে। আমরা সবাই খুব ভালো করে জানি অ্যানায়নের সাইজ যত বাড়ে সে তত ভালো লিভিং গ্রুপ হয়। ক্লোরিনের থেকে ব্রোমিন বেটার লিভিং গ্রুপ, ব্রোমিনের থেকে আয়োডিন আরও বেটার লিভিং গ্রুপ। তাহলে এই দুটোর ক্ষেত্রে কিন্তু ব্রোমিন খুব ইজিলি এখান থেকে লিভ করবে এবং আমাদেরকে দেবে অ্যালকোহল, দুটোই আমাদেরকে দেবে, বাট দিস উইল বি দ্য ফাস্টার ওয়ান, দিস উইল বি দ্য কম্প্যারেটিভলি স্লোয়ার ওয়ান। আই এম নট সেইং দ্য স্লোয়ার, ইটস এ comparatively slower one, because chlorine is also a very good living group but not as good as bromine. So our answer is this one. And there is another set CH3 C CH3 CH3Cl and another is CH3Cl. Now if I just do it in the exactly same structural like formula, তাহলে এইখানে পার্থক্যটা কি? তাহলে একটা হলো এই যে পুরো ডিটারমিনেশনটা হলো, প্রথম ডিটারমিনেশনটা হচ্ছে কি লিভিং গ্রুপ যেখানে বেটার সেখানে বেটার রিয়াকশান হবে। তাহলে লিভিং গ্রুপ ডিপেন্ডেন্ট রিয়াকশান রেট। এই দিকেরটা যদি আমরা দেখি, এই দিকেরটা এখানে দু ক্ষেত্রেই ক্লোরিন, মানে এটাও ক্লোরিন এটাও ক্লোরিন, তাহলে লিভিং গ্রুপের কোনো চেঞ্জ নেই। তাহলে চেঞ্জটা কোথায় আছে, যে তা স্টেরিক হিন্ড্রেন্সে। তাহলে এটাকে বলা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স রিলেটেড রিয়াকশান রেট, স্টেরিক হিন্ড্রেন্স। তাহলে SN2 রিয়াকশান কোথায় ফার্স্ট হবে আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে SN2 রিয়াকশান মানে কি, যে OH মাইনাস ব্যাকসাইড এটা কোথায় করবে। তাহলে এইখানে ব্যাকসাইড এটা করতে গেলে এই CH3 এই CH3 এই CH3 তারা এতটাই ওই কার্বনকে পেছন থেকে ঘিরে রেখেছে, দে উইল নট অ্যালাউ দ্য OH মাইনাস টু কাম ভেরি ইজিলি অ্যান্ড অ্যাটাক অন দ্য কার্বন ফ্রম দ্য ব্যাক সাইড। বাট হেয়ার দ্য OH মাইনাস ক্যান অ্যাটাক very easily because hydrogens are very small groups and they can't prevent the OH minus to attack from the back side on the carbon, and the Cl minus as will leave minus Cl minus and we will get CH H OH. তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে রিয়াকশান আমরা বলছি না, কিন্তু SN2 মেকানিজমে এই রিয়াকশানটা কিন্তু হওয়ার চান্সটা খুব কম, লেস চান্স অর স্লো চান্স। তাই আমরা জানি 3 ডিগ্রি কার্বন কিন্তু প্রেফার্স টু গো থ্রু দ্য SN1 রিয়াকশন মেকানিজম। তো অফকোর্স ইন দ্য সেকেন্ড ওয়ান দ্য উইনার ইজ দিস CH3Cl and in the first one the winner is CH3Br. Now let us go to the another question. To predict all the alkanes that would be formed by dihydrohalogenation of the following halides. So dihydrohalogenation means say minus HX, মানে কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ড থেকে হাইড্রোজেন মানে হাইড্রো এবং হ্যালোজেনেশন মানে ডিহাইড্রোহ্যালোজেনেশন হবে, ডাই না। সো ডিহাইড্রোহ্যালোজেন মানে এটা বেরিয়ে যাওয়া, মানে HX যদি কোনো একটা পার্টিকুলার মলিকিউল থেকে বেরিয়ে যায় তাকে বলা হয় ডিহাইড্রোহ্যালোজেনেশন। X ক্যান বি এনিথিং, Cl Br I। আমরা নর্মালি ফ্লুরিনটা লিখি না, তার কারণ ফ্লুরিন কার্বনের সঙ্গে এত ভালো বন্ড তৈরি করে, সে কিন্তু নর্মালি এই ধরনের রিয়াকশানে টেক পার্ট করে না, ইটস এ মাচ বেটার গ্রুপ। তাহলে এই ধরনের রিয়াকশান যদি আমাদের করতে হয় তাহলে আমাদেরকে প্রথমে একটু দেখতে হবে যে স্ট্রাকচারগুলো কী কী দেওয়া আছে। যে বলা হচ্ছে সোডিয়াম ইথক্সাইড ইন ETOH যদি দেওয়া হয়, আমরা জানি দ্য প্রিডোমিনেন্ট রিয়াকশান উইল বি ডিহাইড্রোহ্যালোজেনেশন। মানে যে কোনো যদি এরকম গ্রুপ থাকে যে CH2 মানে বেসিক্যালি CH3 অ্যান্ড অ্যানাদার
CH2Cl এবং এইখানে যদি সোডিয়াম ইথক্সাইড দেওয়া হয় OET মাইনাস, তাহলে এই হাইড্রোজেনটাকে নেবে এবং এটা খুলে এই ক্লোরিনটাকে বের করে দেবে এবং তৈরি করবে ইন ইথক্সাইড অফ কোর্স। ইটস এ ভেরি কমন রিয়াকশান, CH2 ডবল বন্ড CH2, তার মানে একটা অ্যালকিন তৈরি করবে এবং এখান থেকে মাইনাস HCl হয়ে গেল। এটাকে বলা হয় ডিহাইড্রো হ্যালোজেনেশন রিয়াকশান। তাহলে এখানে আমাদেরকে যে স্ট্রাকচারগুলো দেওয়া আছে, স্ট্রাকচারগুলো যদি এক এক করে দেখি, যে 1 ব্রোমো 1 মিথাইল সাইক্লোহেক্সেন, তাহলে প্রথমেই যেটা আমাদের চোখে আসবে সেটা হচ্ছে সাইক্লোহেক্সেন। তাহলে 1 নম্বরটা হচ্ছে গিয়ে একটা সাইক্লোহেক্সেন এবং সাইক্লোহেক্সেনে কিন্তু কোনো ডবল বন্ড থাকে না এবং তারপরে বলা হচ্ছে যে 1 নম্বর কার্বনে ব্রোমো আছে অ্যান্ড মিথাইল আছে। তো এইখানে কি হবে, কোশ্চেনটা খুব ট্রিকি। তার কারণ হচ্ছে গিয়ে খুব ইম্পর্ট্যান্ট, যে এই যে ডিহাইড্রো হ্যালোজেনেশন এটাকে বলা হয় আলফা বিটা ডিহাইড্রো হ্যালোজেনেশন। কেন? কারণ এইটা যদি আলফা হয়, এটা হচ্ছে কি বিটা কার্বন এবং এই হাইড্রোজেন বলে বিটা হাইড্রোজেন, তাহলে বিটা হাইড্রোজেন এলিমিনেট করে। তাহলে এই পার্টিকুলার যে স্ট্রাকচারটা এখন আমরা ড্র করলাম যদি দেখি, তাহলে এইটা হচ্ছে কি আলফা কার্বন এবং এইটা বিটা কার্বন এবং তার পাশাপাশি আরও বিটা কার্বন আছে। এই হাইড্রোজেন এটা যদি দেখি, তাহলে এটাও একটা বিটা এবং এদিকের এটাও একটা বিটা। সেকেন্ড যে দুটো বিটা করলাম, মানে এই বিটাটা এবং এই বিটাটা, এই দুটো কিন্তু সিমিলার, মানে ইকুইভ্যালেন্ট কার্বন, মানে একই রকম দেখতে কার্বন। এদিক থেকে রিয়াকশন হোক বা ওই দিক থেকে রিয়াকশন হোক, আলটিমেটলি ইট উইল লিড টু গিভ আস দ্য সেম স্ট্রাকচার। কিন্তু ওপরের যে বিটাটা সেটা কিন্তু অন্য কার্বন, অন্য ধরনের কার্বন। তাহলে এখানে দু রকমের রিয়াকশন হতে পারে। কী রকমের রিয়াকশন হতে পারে, আমি যদি একটু স্ট্রাকচারটাকে ভালো করে এঁকে আমি একটু ডিটেলসে আলোচনা করি, সেটা হচ্ছে কি এই ব্রোমিন এবং এই CH2H, তাহলে এইটা একটা পসিবিলিটি হতে পারে কি, যে এইখানে যদি OET মাইনাস, মানে বেসিক্যালি সোডিয়াম ইথক্সাইড এবং ETOH যদি আমি দেই, তাহলে ওই বিটা হাইড্রোজেনটাকে, মানে এটা যদি বিটা কার্বন হয়, এটা বিটা হাইড্রোজেন এবং এটা আলফা কার্বন, তাহলে এটাকে নেবে এইভাবে করে এই ব্রোমিনটাকে বের করে দেবে। তাহলে ইট উইল গিভ আস এ প্রোডাক্ট লাইক দিস, ডবল বন্ড CH2। আরেকটা কী হতে পারে, আরেকটা হতে পারে, আমি এই দিকটা করে আঁকছি, স্ট্রাকচারটা যদি এই রকম হয়, এইখানে হাইড্রোজেন এইখানে হাইড্রোজেন এবং BrCH3, এই তো ছিল আমাদের স্ট্রাকচার। তাহলে এখানেও যদি আমরা OET মাইনাস দিই, তাহলে এই ক্ষেত্রে আমরা ধরছি এই বিটা হাইড্রোজেনটাকে, মানে এইটা বিটা কার্বন, এটা আলফা কার্বন, তাহলে আলফা বিটা হাইড্রোজেন, তাহলে এই হাইড্রোজেনটাকে নেবে, এই হাইড্রোজেন এখানে খুলবে এবং এই ব্রোমিনটা বেরিয়ে যাবে। তাহলে এখানে যে স্ট্রাকচারটা তৈরি করবে সেটা কিন্তু কিছুটা এই রকম দেখতে হবে। তাহলে এই পার্টিকুলার কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দু ধরনের ডিহাইড্রো হ্যালোজেনেশন পসিবল। তাহলে এই দু ধরনের মধ্যে কোনটা বেশি হবে, এটা সবসময় মনে রাখতে হবে আমাদেরকে, যে যেইটা তৈরি হলো নতুন, মানে এইটা হলো সাপোজ যদি আমি এ ধরে নিই, এটা যদি আমি ধরে নিই বি, এ এবং বি এর মধ্যে যেই দুটো তো অ্যালকিন, দুটো অ্যালকিনের মধ্যে যেই অ্যালকিনে বেশি অ্যালকাইল গ্রুপ লেগে থাকবে, অ্যালকিনের অ্যালকাইল গ্রুপ মানে বেসিক্যালি বলা হয় এই ডবল বন্ডের সঙ্গে যত বেশি আর লেগে থাকবে তত বেশি স্টেবিল এই ডবল বন্ডটা। যত বেশি আর মানে যত বেশি অ্যালকাইল গ্রুপ। আমি যদি প্রথমটাই দেখি, এখানে এই দুটো অ্যালকাইল গ্রুপ লেগে আছে আর দুটো হাইড্রোজেন, তাহলে এখানে 2R 2 হাইড্রোজেন। আর এদিকটায় যদি দেখি, এই একটা অ্যালকাইল গ্রুপ, মানে এই ডবল বন্ডের সঙ্গে যদি দেখি, এই একটা অ্যালকাইল গ্রুপ, এই একটা অ্যালকাইল গ্রুপ আর একটা হাইড্রোজেন, তাহলে এখানে 3টে আর আর একটা হাইড্রোজেন লেগে আছে। তাহলে অফকোর্স এ আর বি এর মধ্যে অ্যাকর্ডিং টু দ্য আর রুল, মানে যতগুলো অ্যালকাইল গ্রুপ থাকবে তত বেশি স্টেবল, অবশ্যই আমাদের কাছে এটা উইনার। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এই দুটোই তৈরি হবে, কিন্তু তার মধ্যে এ কম্পাউন্ড যেটা সেটা কিন্তু বেশি তৈরি হবে, বি কম্পাউন্ডটা কম তৈরি হবে। এই জন্য এই প্রশ্নগুলোকে একটু ভালো করে আমাদের দেখতে হবে এবং সময় নিয়ে করতে হবে। আচ্ছা, এবার যদি নাম্বার 2তে চলে আসি, 2-ক্লোরো 2-মিথাইল বিউটেন। দেখি আমি স্ট্রাকচারটা আঁকতে কি আঁকে ফেলতে পারে, একটু নিজেরা করতে হবে। তাহলে নাম্বার 2 হচ্ছে গিয়ে 2-ক্লোরো 2-মিথাইল বিউটেন। তাহলে প্রথমেই যেটা আমাদের বুঝে নিতে হবে বিউটেন, যে CH3 CH2 CH2
CH3। এখন বলেছে 2 নম্বর কার্বন, আমি যেদিক থেকে খুশি 2 নম্বর কার্বন চুজ করতে পারি। আমি ধরলাম আমি এই দিক থেকে 2 নম্বর কার্বন ধরবো, এটা আমার 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে বলেছে কি 2 ক্লোরো 2 মিথাইল, তাহলে 2 নম্বর কার্বনের দুটো হাইড্রোজেনকে আমি সরিয়ে দেবো, দিয়ে ওপরে একটা ক্লোরিন আর নিচে একটা হাইড্রোজেন আমি অ্যাড করে দেবো, সরি 2 মিথাইল আমি অ্যাড করে দেবো, 2 ক্লোরো 2 মিথাইল। এবার আমাকে জিজ্ঞেস করছে যে এই যে পার্টিকুলার স্ট্রাকচারটা আমরা ড্র করে ফেললাম, এই স্ট্রাকচারে যদি আমরা একই রিয়াকশান করি NaOET ETOH, তাহলে কী কী রিয়াকশান হতে পারে। আর আমরা প্রত্যেকবারে যে আমরা মেকানিজম দেখাবো তা নয়, আমাদের খুব সহজ করে বুঝে নিতে হবে কোন কার্বন কার্বন ডবল বন্ডটা তৈরি হবে। তাহলে এই ক্ষেত্রে এইটা আলফা কার্বন এবং এই দুটো বিটা একই রকম দেখতে, এবং এই দিকের আরেকটা বিটা আছে। তাহলে বেসিক্যালি হয় এই বিটার মধ্যে যে কোনো একটা হবে, অথবা মানে হয়, আমি আরেকবার একটুখানি বোঝানোর চেষ্টা করি, হয় এই কার্বন মানে এর মধ্যে ডবল বন্ড হোক বা এর মধ্যে ডবল বন্ড হোক নতুন রিয়াকশান করে, হয় সেটা হবে, আর না হলে এই দিকে ডবল বন্ড হবে। তাহলে প্রথম যে দুটো ডবল বন্ড আঁকলাম তার মধ্যে যে কোনো একটা ডবল বন্ড হওয়া যায়, দুটোর মধ্যে মানে দুটোই তো সিমিলার স্ট্রাকচার, তাহলে যে কোনো একটা হলেই হবে। তাহলে আমরা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করি যে দুটো স্ট্রাকচার এঁকে নিয়ে যে কোনটা বেটার। তাহলে একটা ধরে নিচ্ছি CH3 CH2 ডবল বন্ড CH3 CH3, এইটা একটা। যদি মানে এই রকম রিয়াকশানটা হয় যে OET এলো, OET এসে এই হাইড্রোজেনটাকে নিল, OET মাইনাস, তো ওই হাইড্রোজেনকে নিল এবং এইভাবে খুললো এবং এই ক্লোরিন বেরিয়ে গেল। যদি এইটা একটা হয় তাহলে যেটা তৈরি হলো সেইটা। আমি ওই স্ট্রাকচারটা আবার নিচে লিখছি, CH3 CH CH3 CH3 Cl CH2। তাহলে আগে তো মাঝখানে কার্বনটা দিয়ে করলাম, এবং সাইডের কার্বনগুলো দিয়ে আমাদেরকে এবার ট্রাই করতে হবে যে কী স্ট্রাকচারটা দাঁড়ায় একটু দেখার জন্য। CH2H, এইখানে যদি OET মাইনাস আমরা দিই, এই হাইড্রোজেনকে তুলবে, এইখানে রিয়াকশান করবে, এই ক্লোরিন বেরোবে, তাহলে এখানে তৈরি করবে CH3 CH2 C ডবল বন্ড CH2 CH3। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা একই ফর্মুলা আগের মতো, যে কোনটায় বেশি আর আছে আমরা একটু দেখি, তাহলে কিন্তু আমরা যেটা খুব স্পষ্টভাবে এখানে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে, আমি একটু চারটেকে ভালো করে মানে CH CH3 এখন আমি ঠিক আঁকলাম কিনা, এবং এই দিকেরটা আমি হাইড্রোজেনগুলোকে আলাদা করে আছি CH। তাহলে ডবল বন্ডে আমরা দেখেই বুঝতে পারছি যে নিচের দিকেরটায় যেটা, এই একটা অ্যালকাইল গ্রুপ, এই দুটো অ্যালকাইল গ্রুপ, তাহলে 2R, আর এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন, তাহলে 2R 2H। ওপরটায় যদি দেখি একটা দুটো তিনটে অ্যালকাইল গ্রুপ, তাহলে 3R, আর একটা হাইড্রোজেন গ্রুপ, তাহলে 1H। তাহলে যত বেশি আর থাকবে তত বেশি স্টেবল, তাহলে ওপরের স্ট্রাকচারটাই বেশি বেটার হবে, ওপরের স্ট্রাকচারটাই কিন্তু আমাদের আলটিমেট প্রোডাক্ট হবে, মেজর প্রোডাক্ট হবে আর কি। তাহলে আমরা এরকম দুটোই আঁকবো, দুটো লিখবো ওপরেরটা মেজর নিচেরটা মাইনর, এমন না যে অন্যটা আমরা আঁকবো না, দুটোই আঁকবো এবং লিখে দেবো যেটা বেশি হবে তার নিচে মেজর, যেটা কম হবে তার নিচে মাইনর। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আমাদের কি বলেছে, কোন 2,2,3 ট্রাইমিথাইল 3 ব্রোমোপেন্টেন। আমরা জাস্ট একটু নামটা কপি করে নিই যাতে আমাদের করতে সুবিধা হয় নিচে গিয়ে। 3 নম্বর কোশ্চেন আমাদের কি বলা হচ্ছে, এইটা দ্য কোশ্চেন নাম্বার 3। ওকে, 2,2,3 ট্রাইমিথাইল 3 ব্রোমোপেন্টেন। তাহলে আমরা আগে পেন্টেনটা এঁকে ফেলবো, সি 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 সি। এবার 3 নম্বরে পেন্টেন মানে মাঝখানেরটায় 3 নম্বরে ব্রোমিন দিলাম, 2,2,3 ট্রাইমিথাইল। তাহলে 2 নম্বরে দুটো 2 নম্বরে আর একটা 3 নম্বরে। এই হলো আমাদের স্ট্রাকচার। বাকিগুলোকে হাইড্রোজেন দিয়ে আমরা ভরিয়ে দেবো। এটা CH3, এইখানে CH2, এখানে CH3। এই হলো আমাদের 2,2,3 ট্রাইমিথাইল 3 ব্রোমোপেন্টেন। এবার এইটার সঙ্গে যদি আমরা রিয়াকশান করাই তাহলে কী হবে, তাহলে প্রথম আমাদের কী খুঁজে বের করতে হবে, কতগুলো আলাদা বিটা আছে ব্রোমিনের রেসপেক্ট। তাহলে এইটা যেহেতু ব্রোমিন,
তাহলে এইটাকে আমরা আলফা দেবো, যেই কার্বনের সঙ্গে ব্রোমিন লেগে থাকবে। এবার তার সঙ্গে কতগুলো বিটা আছে দেখুন, এই একটা বিটা আর এই একটা বিটা আর এই একটা বিটা। এবার যদি আমরা একটু খেয়াল করে দেখি, বিটা কার্বনের সঙ্গে তো রিয়াকশানটা হয় না, রিয়াকশান হয় বিটা হাইড্রোজেনের সঙ্গে। দেখুন এইখানে কিন্তু দুটো বিটা হাইড্রোজেন আছে, ওপরেরটায় কিন্তু তিনটে বিটা হাইড্রোজেন আছে, কিন্তু এই সাইডের এই কার্বনটাই কিন্তু কোনো হাইড্রোজেনই জুড়ে নেই। তাহলে এই কার্বনের সঙ্গে রিয়াকশানের কোনো চান্সই নেই, রিয়াকশান তো তার সাথেই হবে যার সঙ্গে বিটা হাইড্রোজেন জুড়ে আছে, তাই না? তাহলে আমাদেরকে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু ভুললে চলবে না যে আমরা কী রিয়াকশানটা করার চেষ্টা করছি। তাহলে আমাদের কম্পিটিটারকে হয় এই কার্বন, মানে ওই কার্বন তো হবেই না, মানে যেটা আমি মুছে দিচ্ছি, আরেকটা কি হয় এই কার্বন, মানে হয় এই কার্বনের সঙ্গে আলফা কার্বনের ডবল বন্ড হবে, অথবা এই দিকেটা, মানে দুটো যে গোল কার্বন করা আছে দুটোর মধ্যে যে কোনো একটার সাথে হবে, বা দুটোর সাথেই হবে, কোনো একটা মেজর কোনো একটা মাইনর হবে। আমি তাহলে প্রথমটা ওপরটার সঙ্গে স্ট্রাকচারটা এঁকে ফেলছি, সি, এইটাকে একই রকম রাখছি, সি ডবল বন্ড CH2, সি CH3 অ্যান্ড CH3। এই আরেকটা কি, আরেকটা হচ্ছে কি, যদি এই কার্বনটার সঙ্গে হয়, প্রথমটা তো এই কার্বনের সঙ্গে একটা বন্ড করিয়ে দেখালাম, যদি এই নিচের কার্বনের সঙ্গে হয় তাহলে কি হবে, CH3 সি ডবল বন্ড CH3 CH3 and CH3. So this is the structure and here there will be the hydrogen. তো এই দুটোর মধ্যে আবার একই ফর্মুলা, যে কোথায় অ্যালকাইল গ্রুপ বেশি আছে আমি যদি দেখি, যে এই ডবল বন্ডের রেসপেক্টে এই একটা হাইড্রোজেন, একটা অ্যালকাইল, দুটো অ্যালকাইল, তিনটে অ্যালকাইল, তাহলে এখানে হচ্ছে কি 3R1H। ওপরটায় যদি দেখি, এই ডবল বন্ডের রেসপেক্টে দুটো হাইড্রোজেন, একটা অ্যালকাইল, দুটো অ্যালকাইল, তাহলে এখানে হচ্ছে 2H অ্যান্ড 2R। তাহলে এই নিচেরটা হবে গিয়ে মেজর, ওপরটা হবে মাইনর। তো এই গেল আমাদের মোটামুটি কোশ্চেনের এক্সাম, এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে লিখতে হবে NaOET ETOH NaOET ETOH, এবং এই প্রত্যেকটা রিয়াকশানকে আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এগুলোকে বলা হয় আলফা বিটা ডিহাইড্রো হ্যালোজেনেশন। তো আপাতত এইগুলো আমরা একটু আলোচনা করলাম, লেটস গো থ্রু দ্যাট, অ্যান্ড দ্য সেকেন্ড 10 question set উইল do that as soon as possible and upload it in our Rasayan and Sayan YouTube channel. Stay tuned. Thank you.